কানিজ ফাতেমা লোপা, স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে রাজধানী সহ সারা দেশে। ঢাকাসহ সড়ক, মহাসড়ক, বিভাগীয় শহর অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোড়ে মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নূর হোসেনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্লোগানে স্লোগানে উত্তাল নগর মহানগর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। তাদের ডাকে সাড়া দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্র বহাল রাখতে হবে। আজকে যদি আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না হয়, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এবার শোষণের শিকার হতেই থাকবে। এদের পোষ্য কোটা নিয়ে তারা ফেল করা অবস্থায় ভালো ভালো সাবজেক্ট নিয়ে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটা একটা দারুণ বৈষম্য। এই বৈষম্য কখনোই মানা যায় না। ঢাকার যেসব এলাকা দিয়ে অনেক পথে যান চলাচল করে সেসব স্থানগুলো আটকে দেয় শিক্ষার্থীরা। শাহবাগ চত্বর যেন পরিণত হয় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তোমাদের কথাতেই তো কোটা বাতিল করেছিলাম, তাহলে কথাটা কি ঠিক হলো? না, আমরা তো কোটা সংস্কারের আন্দোলন করেছিলাম। আমরা কি বলেছিলাম যে সব বাতিল করে দেন? মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসেও এরকম বৈষম্য কেন? আমরা এই বৈষম্য নিপাত চাই। আমরা চাই সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক। ঢাকার বাইরেও সড়ক মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। তীব্র যানজটে নাকাল হন দূরপাল্লার যাত্রীরা। বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। সেখানে কোটা বাতিলের দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া কোটা বাতিলের দাবিতে দেশের অন্যান্য স্থানেও শিক্ষার্থীরা অবরোধ করেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি রাজধানী শাহবাগ এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, আন্দোলনের সব শেষ কি খবর আছে আপনার কাছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লোপা, গত কয়েকদিন ধরে কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, তারা যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা যে বাতিল করতে হবে সেই কোটা বাতিলের পক্ষে তারা আন্দোলন করে যাচ্ছেন। আজকেও কিন্তু তারা সারা দেশে ঢাকাসহ আন্দোলন করছেন এবং আজকের আন্দোলনের নাম দিয়েছেন তারা বাংলা ব্লকেট। অর্থাৎ অনেক জায়গায় তারা ব্লক করে ফেলেছেন। বিশেষ করে দুপুরের পর থেকে রাজধানীর অনেক জায়গায় তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই জায়গাগুলি তারা ব্লক করেছেন এবং গাড়ি যানবাহন কোনো কিছু চলাচল করে না। মানুষের দুর্ভোগও কিন্তু কিছুটা হয়েছে। তবে তারা কিন্তু যারা হসপিটালে গিয়েছেন, ডাক্তার দেখাতে যাচ্ছেন, এইরকম পেশেন্ট, অ্যাম্বুলেন্স তাদেরকে যেতে দিয়েছেন এবং অনেক জায়গায় আবার দেখেছি মানুষের দুর্ভোগ, অনেকে ক্ষেপেও গিয়েছেন তাদের এই আন্দোলনটা দেখে। বলেছেন যে তারা আন্দোলন করবে, সচিবালয়ে গিয়ে কথা বলতে পারে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারে, কিন্তু রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে এই ধরনের আন্দোলন মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে। এবং তারা বলছেন তাদের যারা আন্দোলন করছেন তারা আবার বলছেন যে তাদের যৌক্তিক দাবি তারা এটা যে কোটা রাখা যাবে না, মেধা দিয়ে সব কিছু মূল্যায়ন করতে হবে এবং কোটার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেই অবস্থানের একটি সুরাহা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। সবাইকে, শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে সারা দেশে এই আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিয়ে তারা যেন আন্দোলনটা করেন সেই আহ্বান জানাচ্ছেন। এবং রাত 8টায় তারা একটি ঘোষণার মধ্য দিয়ে আজকের কর্মসূচি হয়তো শেষ করবেন, পরবর্তী কর্মসূচি জানাবেন। লোপা, এখনও কিন্তু কর্মসূচি চলছে শাহবাগে। জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর। কোটা বিরোধী বিক্ষোভে সড়ক অবরোধ রাখায় রাজধানীর বিভিন্ন পথে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তীব্র যানজটে বিভিন্ন সড়কে গাড়ি আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কাজ শেষে বাড়ি ফেরার পথে অনেকে গাড়ি না পেয়ে হেঁটে যান। হাসান মাহমুদের রিপোর্ট।
এমনিতেই যানজটের নগরী ঢাকা, তার উপর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন যুক্ত হওয়ায় সাধারণ মানুষের কপালে জুটেছে জটের চরম দুর্ভোগ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড় শিক্ষার্থীরা অবরোধ করে রাখায় সায়েন্স ল্যাব, মৎস্য ভবন, ফার্মগেট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অনেককে গাড়িতে বসেই কাটাতে হয়েছে। 40-50 মিনিটের মতো ছিলাম এখানে। জি, 1-1.5 ঘন্টা জ্যাম ছিল, এর বেশি। অনেক মানুষ ভোগান্তি, এখন অনেক জ্যাম। শুধু শাহবাগ নয়, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোহাম্মদপুর, তিতুমির কলেজ সংলগ্ন মহাখালী ও বনানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। দেখতে আসছি মূলত আমরা তো যাইতে হবো এই সদরঘাট পর্যন্ত, তাও যাইতে ভোলা দক্ষিণে। এইভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলাচল করবো? এখন তো 1 ঘন্টার মতন বসে রয়েছি, 1 ঘন্টার মতন বসে রয়েছি। পথে পথে আটকে থাকা গাড়ি থেকে নেমে অনেকে হেঁটেই ধরেছেন বাড়ির পথ। যাবেন কিভাবে? মহাখালী এখন রিকশায় যেতে হবে, দেখি রিকশায় যাবো। এই যে সব মানুষগুলা বোকা হয়ে দাঁড়ায় রয়েছি, মানে এর কারণ কি ভাই? তারা আন্দোলন করবে, তার সংসদে যাক, অন্য কোনো জায়গায় যাক, সচিবালয়ে যাক, হেন ঘিরাও করুক, সাধারণ মানুষের লোকে। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের বাংলা ব্লকেট সহ সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা পুরো রাজধানী অনেকটা স্থবির হয়ে পড়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠিত হয় যুব মহিলা লীগ। একে একে 22 বছর পার করল সংগঠনটি। রোববার সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজ হাতে গড়া সংগঠনটির সৃষ্টির পটভূমি তুলে ধরতে গিয়ে সেই সময়কার রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরেন তিনি। বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লীগের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। অতীতে যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, কোটা বাতিলের পর তাদের কয়জন সরকারি চাকুরি পেয়েছেন সেই প্রশ্নও রাখেন শেখ হাসিনা। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি, এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগ সহ রাজনৈতিক নেতাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। হাইকোর্ট ইতিমধ্যে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে 20 থেকে 22টি সমঝোতা সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে এ সফরে কোনো চুক্তির সই হবে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে। আলোচনা হবে রোহিঙ্গা সংকট নিয়েও। তামজিদ সুমনের রিপোর্ট। 8 থেকে 11 জুলাই চীন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ঢাকা বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন কি মাত্রা যুক্ত হয় এবং চীনের বৈশ্বিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ কিভাবে যুক্ত হবে সেই বিষয়টি দৃষ্টি রয়েছে অনেকের। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, কোনো চুক্তি না হলেও এই সফরে 20-22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
আর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য এবং বিনিয়োগ। দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় 20 থেকে 22টি এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য বিনিয়োগ খাত, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ চীনের সহায়তা কামনা করেছে এবং এই সফরেও কামনা করবে। মন্ত্রী বলেন, চীন চাইলে তিস্তা প্রকল্পে তাদের সাথে আলোচনা হবে। তবে তিস্তা নদী যেহেতু ভারত বাংলাদেশের অভিন্ন নদী, এক্ষেত্রে ভারতের প্রস্তাবকে আগে বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী। এখন তিস্তা নদী ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে। সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। এর আগে 2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। 5 বছর পর আবারও চীন সফর করছেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্পে ভারত ও চীন একসঙ্গে কাজ করতে রাজি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানীয় সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এখন পর্যন্ত বন্যা দুর্গত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল, নগদ 5,47,00,000 টাকা, 65,500 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার এবং গোখাদ্য বাবদ 40 লাখ ও শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 18টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লাখ বলেও জানান মহিবুর রহমান। তাদের পুনর্বাসন সহ ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের সহযোগিতা অব্যাহত আছে বলে এ সময় তিনি জানান। সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখছেন তারা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 1 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। শ্রেণীকক্ষগুলোতে ঝুলছে তালা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থান নেয় শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। যে কোনো আন্দোলনে বিভ্রান্তি ছড়ানো হয়, তবে এই বিভ্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বিভ্রান্ত হয় না, হবে না, অতীতে হয়নি। যথাযথ প্রস্তুতি এবং শিক্ষক, অভিভাবক সহ বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই প্রয়োগ করা হয়েছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি। এমন অভিযোগ শিক্ষাবিদদের। তারা বলেন, শিক্ষানীতি নিয়ে অবহেলা এবং সমন্বয়হীনতার জন্য ধোঁয়াশা তৈরি হয়েছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি, যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন কারিকুলাম। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়নের পর এবছর তা দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে প্রয়োগ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শ্রেণীতে। মূল্যায়ন পদ্ধতিতে 65% লিখিত এবং 35% রাখা হয়েছে কার্যক্রম ভিত্তিক। নাম্বারিংয়ের বদলে থাকছে 7 স্তরের মূল্যায়ন। শিক্ষকরা বলছেন, মেধা বিকাশে নতুন মূল্যায়ন পদ্ধতি সহায়ক হলেও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, অবকাঠামোগত দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা কঠিন। দাবি জানান পাঠ্যপুস্তকে সংশোধনী আনার। পাঠ্যপুস্তকটা কতটুকু সমৃদ্ধ, এটা আসলে আমাদের ভেবে দেখা দরকার। কারিকুলামটা সম্পূর্ণ নতুন, এখন শিক্ষার্থীদের বুঝতে একটু কষ্ট হচ্ছে এবং আমাদের শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবের কারণে এরাও সঠিকভাবে জিনিসটা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। আমাদের মধ্যে একটা জিনিস অস্পষ্ট, সেটি হচ্ছে এটার শেষ পর্যায়ে এই ধারণাগুলো কিন্তু দিনে দিনে স্পষ্ট করা হচ্ছে। আমাদের স্কুলে এমনও কিছু শিক্ষার্থী আছে যাদের হয়তো একটাই মোবাইল, তাও হয়তো বা ম্যানুয়াল মোবাইল, কিন্তু সেটা দিয়ে আসলেই আমাদের যে নতুন শিক্ষা কারিকুলামের কার্যক্রম বা অ্যাক্টিভিটিস সেটা সম্ভব হয়ে ওঠে না। বিশেষজ্ঞরা বলেন, মূল্যায়ন পদ্ধতির আমূল পরিবর্তন দুর্বল করবে শিক্ষা ব্যবস্থাকে।
পরামর্শ দেন শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে সক্ষমতা অনুযায়ী শিক্ষাক্রম সংশোধনের। সবার আগে দরকার ছিল সার্বিক প্রস্তুতি নিয়ে আপনার সেই বাজেট বরাদ্দ থেকে শুরু করে টিচার নিয়োগ দিয়ে পর্যাপ্ত একটা স্কুলের পর্যাপ্ত শিক্ষকই নাই, শিক্ষক থাকার কথা 6 জন আছে 3 জন অথবা 2 জন। এখন কিভাবে তারা কি করবে? পরীক্ষা চূড়ান্ত করে এরপর আপনাকে এক্সপেরিমেন্ট করতে হয়। অথচ আমরা দেখেছি যে নামকা ওয়াস্তে 2-1টা জায়গায় পাইলটিং করেছে, মূল্যায়ন করে এরপর এটা কোটি কোটি বাচ্চার উপরে চাপিয়ে দিল। অন্যদিকে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে সরিয়ে এনে বাস্তবিক জ্ঞান অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নতুন কারিকুলাম করা হয়েছে বলছে এনসিটিবি। অবকাঠামোগত উন্নয়নে আমরা যত টাকা ব্যয় করেছি, আমার শিক্ষকের উন্নয়নের জন্য শিক্ষকের প্রাপ্তি, তার বেতন ভাতা এগুলোর পেছনে সেই টাকা ব্যয় করিনি। আমাদের চারপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের সেকেন্ডারি লেভেলে লার্নিং লস অনেক কম, এবং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে নতুন কারিকুলাম অ্যাপ্রোচে যাচ্ছি সেটা আমার শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী এবং তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবার একটা সুযোগ পাচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান জানান, নতুন কারিকুলামে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে জোরালো ভূমিকা রাখতে চায় ঢাকা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব। উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতারা বলেছেন, দলের হাইকমান্ডের আস্থার প্রতিদান দিতে তারা চান, ঘোচাতে চান অতীতের ব্যর্থতা। ইমরুল আহসানের রিপোর্ট। অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দিয়ে রোববার ঘোষণা করা হয় ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি। বিকালে নয়াপল্টনের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন নেতৃত্ব। দল ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঢাকাবাসীকে একত্রিত করে ক্ষমতা থেকে নামিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশের জনগণকে মুক্ত করব, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরে আনবো। এটাই হলো আজকের দিনে আমাদের মূল প্রত্যয়। কে দল যে দায়িত্ব দিয়েছেন সেজন্য আমি দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। বেগম জিয়াকে মুক্ত করব, ভোটাধিকার ফিরিয়ে দিব, দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে জনগণকে উপহার দিব, সেই কাজে আমরা ইনশাল্লাহ করব। ঢাকায় কার্যকরী আন্দোলন গড়ে না ওঠায় আন্দোলনের ফসল ঘরে তোলা যায়নি এমন উপলব্ধি আছে খোদ দলের ভেতরেই। মহানগরীর নতুন কমিটির নেতারা বলছেন, অতীত থেকে শিক্ষা নিতে চান তারা। আমরা সাংগঠনিকভাবে আমাদের যে বিগত সময়ে যেই সব জায়গাগুলিতে আমাদের ল্যাকিংস রয়েছে আমরা দেখেছি দৃশ্যমান, সেই জায়গাগুলি আমরা পরিপূর্ণ করে কোনো দুর্বলতা আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারের প্রশ্রয়ে দুর্নীতি করছে পুলিশ ও আমলারা। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার মোসাহেবি করেছে তাদেরকে আপনার লেসেন্স ফেয়ার অবাধে লুটপাটের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয়, ওটা মহাদুর্নীতি বলে মানুষ আজকাল আখ্যায়িত করছে। ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মন্ত্রী সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হবার সুযোগ কম জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় তা সরকারের জন্য দুর্ভাগ্যের। সকালে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুর্নীতি বেপরোয়া গতিতে বিস্তার লাভ করে আর অনেকে ধরা পড়ে বলেও জানান মন্ত্রী। সরকার সিদ্ধান্ত নিলে সরকারি কর্মকর্তারা সম্পদের হিসাব দেবেন বলেও জানান মন্ত্রী। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও সমমনা দল শিক্ষকদের পেনশন ও কোটায় ভর করে আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে বলেও জানান ওবায়দুল কাদের। এই সংকটের দ্রুত সমাধান মিলবে বলে জানান তিনি। সম্প্রতি মেঘনা, গোমতী ও কাঁচপুর 3 সেতু নির্মাণে 1100 কোটি টাকা সাশ্রয় হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মেগা প্রজেক্টে এখন মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় হয়। মন্ত্রী, সচিব, প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। বেপরোয়া গতিতে অনেকেরই
দুর্নীতি বিস্তার লাভ করে, ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয় সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দুপুরে পিজিআর সদর দফতরে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআর কমান্ডার তাকে স্বাগত জানান। পিজিআর কোয়ার্টার গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়। পিজিআর সদস্যদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে সরকার প্রধান বলেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তার নিজের জীবনটা অনেক ঝুঁকিপূর্ণ জানিয়ে শেখ হাসিনা বলেন, সঙ্গত কারণেই তার নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের জীবনও ঝুঁকিপূর্ণ। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় জামালপুর, গাইবান্ধা সহ দেশের 18 জেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। এএফপি সহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত অনেক এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ। এদিকে 6 জেলার বন্ধ রয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপরে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বক্সিবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট। 11টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাগড়, ব্রহ্মপুত্র, তিস্তার পানি বিপদসীমার উপরে। পানি ঢুকে পড়েছে সদর উপজেলার 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের 9টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার 29টি ইউনিয়নে। পানির সঙ্গে বসবাস অর্ধ লক্ষাধিক মানুষের। পাঠদান বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, রংপুর, বগুড়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গতদের ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়, অভিযোগ বানভাসীদের। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কিছুটা নিচে থাকলেও ধরলার পানি বিপদসীমার ওপরে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। প্লাবিত সদর উপজেলা, পাটগ্রাম সহ কয়েক উপজেলার নিচু এলাকা। বাড়ি ঘরে 1 কবর পানি, গরু বাছুর নিয়ে কোথায় যাই? রাস্তাঘাট তো সব ভাঙি ছড়ি ধরা নামিয়ে যাওয়া লাগছে। দ্বিতীয় দফা বন্যার 14 দিন পার হলেও সুনামগঞ্জ সদর সহ 10 উপজেলার পানিবন্দী অসংখ্য মানুষ। নদ নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে গেলেও বন্যার পানি নামছে ধীর গতিতে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।